সাংবাদিক ভাইয়েরা প্রধান অতিথি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, এক সময় বিখ্যাত প্রখ্যাত ছাত্রনেতা জনাব জহিরুদ্দিন স্বপন, ছাত্রনেতা মাহবুবুল হক নান্নু, ছাত্রনেতা হায়দার আলী লেলিন ভোলা জেলার বিএনপি নেতৃবৃন্দ এবং এইখানে আগত ভোলার বিভিন্ন উপজেলা থেকে আগত অসংখ্য অগণিত হাজার হাজার নেতা কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আপনাদের স্মরণ আছে নিশ্চয়ই শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পরে প্রথমেই বিডিআর হত্যায় ভোলা জেলার চৌপথ সেনাবাহিনীর কর্নেল নাফিজকে হত্যা করা হয়েছে। এই শেখ হাসিনা পতনের আন্দোলনে বিএনপি ভোলা জেলার ছাত্রনেতা নুরে আলম আর গরিবকে প্রাণ দিতে হয়েছে। হাসিনার পতনের আন্দোলনে ভোলা জেলার সর্বোচ্চ ৪৪ জন আমাদের নেতা কর্মীকে প্রাণ দিতে হয়েছে। হাসিনা এবং তার সরকারের কার্যক্রমের উপরে জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনে তারা এই ১৮ জন লোক, ১৪ লোক নিহত হয়েছে, তার মধ্যে ৬০০ আমাদের বিএনপির নেতা করছে। আমরা হাসিনা ৪ বছর তার সঙ্গীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, তার সঙ্গীয় অন্যান্য র্যাব এবং অন্যান্য সংগঠনের যারা জড়িত তাদের আমরা এই দেশে হত্যা প্রিয় ভাইয়েরা, দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করে বিএনপি এবং তার সহযোগী অন্যান্য দলরা আমরা হাসিনার পতন ঘটিয়েছি। বিএনপির আন্দোলন ছিল এদেশের মানুষের জন্য ভোট এবং ভাতের অধিকার রক্ষা করার জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমরা এই দেশে হাসিনার পতন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ভোট এবং ভাতের অধিকার রক্ষা হয় নাই। কেন পথের দাম হয়েছে, জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গেছে এবং হাসিনার আমাদের গণতন্ত্র মুক্ত করতে হলে, গণতন্ত্র প্রতিস্থাপন করতে হলে আমাদেরকে নির্বাচনের কোন বিকল্প নাই। আজকে কিছু কিছু লোক সংস্কার করে তারা চিল্লায়। কতটুকু সংস্কার দরকার, যতটুকু এই দেশে একটি গণতান্ত্রিক ভোট অনুষ্ঠান করা যায়। এই গণতান্ত্রিক ভোটের পরে গঠিত পার্লামেন্ট এই দেশের যাবতীয় সংস্কারগুলি তারা করবে। বর্তমানে যারা আছেন তারা প্রস্তাব করে রেখে যাবেন। এই প্রস্তাব অনুযায়ী আগামী পার্লামেন্ট তারা এটাকে পরিবর্তন করে তারা এই দেশের মানুষের সাথে যুগোপযোগী করে তারা এটাকে
সংসদে পাশ করে এই সংস্কার তারা বাস্তবায়ন করবে। প্রিয় ভাইরা, যদি আপনারা আমাদের আন্দোলন শেষ হয় নাই, আমরা এখনো আন্দোলনে আছি। এই আন্দোলনের ফল হলো আজকের এই জনসভা। বিএনপির আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আন্দোলন শেষ হয় নাই, যতক্ষণ পর্যন্ত না এই দেশে গণতান্ত্রিক নির্বাচন হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। কাজে আপনারা আপনাদের সবাইকে এই আন্দোলনের সবসময় সজাগ থাকার জন্য আহ্বান রেখে বিভিন্ন এলাকা থেকে যারা আসছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ধন্যবাদ। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান শহীদ হাসানের বাবা জনাব মনির হোসেন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমি একজন শহীদের বাবা। আপনারা জানেন বিগত 7 মাস ঢাকা শহর ঘুরতে ঘুরতে পাগলের মধ্যে হয়ে গেছি আমার ছেলের জন্য। এই কোথায় আমার ছেলে নিয়ে যাচ্ছে আমরা ঘুরতে ঘুরতে ঢাকা মেডিকেল, মিরপুর, সরতি, আঞ্জুমান, যত কবরস্থান সর্ব জায়গায় ঘুরতেছি আমার 6-7টা মানুষ। বিগত বিগত 7 মাস পরে বিগত 7 মাস পরে 14ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আমার ছেলে হাসান আমি খুঁজিয়া পাইলাম। পরে শুক্রবার ঢাকা শহীদ ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তার একটা প্রথম জানাজা হয়েছে। ওই জানাজায় আমাদের বিএনপি নেতৃবৃন্দ অনেক উপস্থিত ছিলেন। তারপরে দিন শনিবার আমার নিজ বাড়িতে ভাবানোর সময় বড় থেকে অনেক বিএনপি লোক অনেক জনগণ আমাদের বাড়িতে গিয়েছে। তাই আমি প্রথমেই বলতাম চাই এই বেশিরভাগ সরকার হাসিনার আমলিক নিষিদ্ধ করত এবং খুনি হাসিনার বাসীও। আর একটা কথা বলতাম চাই আমার ছেলে যারা বাসী আকাশ এই ছাত্র বাড়িতে নির্মলভাবে হত্যা করে মারিয়েছে। এক এক করে তাদেরকে আইনের আওতায় আনিয়ে নির্মলভাবে হত্যা করা হবে এবং ফাঁসির অর্ডার করতে হবে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে, ফাঁসির অর্ডার দিতে হবে। এই বলে আমি
আছে, কোথাও তার নাই, কিন্তু আমরা তার পাশে পাশে আছি। আজকে বলা আমার বয়স 42 বছর, আমি গত 25 বছর বন্দি দেখতে আছি, আমাদের আগে তৈরি করতে আছে রাজনীতি, কিন্তু উনি আমাদের থেকে ছাইরা আমাদেরকে বুকে নিয়ে আসার সময় লাগছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। বক্তব্য শোনার জন্য আপনারা ঘোরার অঞ্চল থেকে সকাল থেকে অপেক্ষা করছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি 90 গণ আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দানকারী সফল রাজনীতিবিদ, বরিশালের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় আমি ডান দিকে দেখতে পেতাম, মঞ্চে বসলে আমি ডান দিকে দেখতে পেতাম। আমি একটু দর্শকদেরকে দেখতে চাই, দর্শকদেরকে দেখতে চাই, ডান দিকে একটু দেখতে চাই। কষ্ট করে মঞ্চে বসবেন, মঞ্চে বসে পড়বেন। আমি একটু সমস্ত দর্শকদেরকে সালাম দিতে চাই। বসে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গৃহীত কর্মসূচির অংশ হিসাবে ভোলা জেলা বিএনপির আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি জননেতা জনাব আলহাজ গোলাম নবী, জনাব গোলাম নবী আলমগীর ভাই, আজকের এই জনসভার বিশেষ অতিথি জননেতা সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব হাফিজ ইব্রাহিম, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, বরিশাল জেএম কলেজের নির্বাচিত জনপ্রিয় ভিপি জনাব মাহবুবুল হক নান্নু, ভোলার কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় নেতা হায়দার আলী লেনিন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা রাইসুল আলম, ভোলা মহানগরীর ভোলা নগরীর বিএনপির নেতা আসিফ আলতাফ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব সৈয়দ সরওয়ার আলম, উপস্থিত জেলা বিএনপি, নগর বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলের সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভোলাবাসী, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই সংগ্রামী অভিবাদন এবং সালাম জানাই। এই সেই ভোলার চত্বর 2022-এর 29শে জুন তৎকালীন সময়কার এই ভোলার ছাত্রলীগের পুলিশ কর্মকর্তা যারা ছিল তারা হত্যা করেছিল নূর আলম এবং রহিমকে। এই মুহূর্ত পর্যন্ত এই মহারাজ চত্বরে শহীদ নূর আলম, শহীদ রহিমের রক্ত লেগে আছে। এই ভোলার মাটিতে শুয়ে আছে আমাদের শহীদ ছাত্রনেতা নূর আলম রহিম। সর্বশেষ হাসানের বাবা আপনাদের কাছে তার সন্তানকে দাফন করার সংবাদ দিয়েছে। গত 6 মাস যাবৎ হিমাগারে বেওয়ারিশ লাশ হিসাবে পড়েছিল, তাকে শনাক্ত করে দাফন করা হয়েছে, তাও এই ভোলাতে। নূর আলম রহিম এবং এই হাসান সহ হাসিনাকে উৎখাত করতে গিয়ে ভোলাতে প্রায় 50 জন বীর সেনানী জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তাদের আত্মার মাত্রা কামনা করি।
অভিবাদন জানাই সংগ্রামী ভোলাবাসীকে, যারা এরকম 50 জন ডক্টরকে, তাজা যুবককে জন্ম দিয়েছেন দেশে গণতন্ত্র উদ্ধার করার জন্য, মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য এবং জনগণের ভোটাধিকার আদায় করার জন্য এবং ভোটের মধ্য দিয়ে তারেক রহমানের 31 দফার আলোকে বাংলাদেশকে মেরামত করার জন্য, যেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, ভোটের বাংলাদেশ, মানবাধিকারের বাংলাদেশ। জেলা বিএনপি এবং আয়োজকরা কেন এত ছোট জায়গায় জনসভা করলেন আমি জানি না। আমার মনে হয় জেলা নেতৃবৃন্দরা জানেন না ভোলাবাসী এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বিএনপির ডাকে যে কোনো সময় হাজার হাজার মানুষ ছুটে আসবে। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, বিএনপির প্রতি, দেশ নায়ক তারেক রহমানের প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, শহীদ জিয়াউর রহমানের প্রতি, ধানের শীষের প্রতি এবং বাংলাদেশের প্রতি ভোলাবাসীর এই আবেগকে আপনারা সম্মান করবেন। তাদের কথা মাথায় রেখে সমস্ত কর্মসূচি গ্রহণ করবেন। আপনারা জানেন 2009-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানকে খুনের মামলায় মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা, আমাদের জেলার মহাসচিবকে বিভিন্ন মিথ্যা মামলায় আক্রান্ত করা, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সকল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া, খুনের মামলা দেয়া, এই নির্যাতন চলেছে গত 15 বছর যাবৎ। এই নির্যাতন যখন শুরু হয়েছে তখন আজকের এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, যার বয়স 25, যখন 2009-এ বেগম খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে অত্যাচার করে এই হাসিনা সরকার ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছিল, তখন তাদের বয়স ছিল 9 অথবা 10। এই দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে বিএনপির নেতা কর্মীদের। 600 নেতাকে গুম করে হত্যা করা হয়েছে, হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে। আমাদের নেতা ইলিয়াস আলীর মতো জাতীয় নেতাকে আমরা আজও তার লাশ খুঁজে পাই নাই। এখনো ইলিয়াসের কন্যা সন্তানরা রাতের ঘুমে স্বপ্ন দেখে জেগে উঠে তার বাবা হয়তো ফিরে আসবে। 15 বছর যাবত এই নির্যাতনকে বহন করতে করতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী দলকে আমরা ঐক্যবদ্ধ করেছি। একদিকে ফ্যাসিবাদ হাসিনা, আর একদিকে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের বাংলাদেশ। এবং সেই ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তি হাসিনাকে উদ্ধার করে রাষ্ট্র মেরামত করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার শপথ নিয়েছিলাম আমরা। সেই আন্দোলনের শেষ পর্যায়ে যারা চাকরি চান মেধার ভিত্তিতে, আমাদের সেই সন্তানরা, তাদেরকে মেধার ভিত্তিতে চাকরি না দেওয়ার অভিযোগে সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন, কোটা বিরোধী আন্দোলন। আমরা সেই কোটা বিরোধী আন্দোলনকে স্বাগত জানিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে রাষ্ট্র ফ্যাসিবাদ দখল করে রাখে, সেই রাষ্ট্রে মেধা চর্চা করা যায় না। সেই রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা দখল করতে চায়। তারা পুলিশকে দখল করেছে, তারা বিডিআরকে দখল করেছে, তারা র্যাবকে দখল করেছে, তারা সীমান্ত রক্ষী বাহিনীকে দখল করেছে, এমনকি পাবলিক সার্ভিস কমিশনের মতো নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার একটি প্রতিষ্ঠানকেও তারা দলীয়করণ করেছে। এবং সেইখানে মুক্তিযোদ্ধার কোটার নামে তারা আবারও দলীয়ভাবে কর্মকর্তা নিয়োগ করার চেষ্টা করেছিল। কোটা বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা
যখনই দাবি তুলেছিল আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছি। জাতীয়তাবাদী ছাত্র দল তাদের আন্দোলনে তাদের নেতৃত্ব মেনে নিয়ে প্রতিদিন জনবল সরবরাহ করেছে এবং অবশেষে তারা বুঝতে পেরেছিলেন যে হাসিনাকে উৎখাত না করলে কোটা বিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ আন্দোলন বাস্তবায়ন করা যাবে না। এবং সেই পর্যায়ে শেষ পর্যন্ত দেশের সমস্ত মানুষ এক দফাতে ঐক্যবদ্ধ হয়ে হাসিনাকে উৎখাত করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দেশের সমস্ত রাজনৈতিক দল এই বৈষম্যবিরোধী ছাত্রদেরকে সামনে রেখে তাদের দীর্ঘদিনের সংগ্রামকে আমরা সম্পন্ন করেছি, নিষ্পন্ন করেছি। আজ জাতীয় ঐক্যবদ্ধ, একটা প্রশ্ন ঐক্যবদ্ধ, তা হচ্ছে আর বাংলাদেশে কোনদিন ফ্যাসিবাদকে আমরা ফেরত আসতে দেব না, দেব না, দেব না। সেই কাজটা করার জন্যই আমাদের প্রথম কাজ হচ্ছে শেখ হাসিনা সহ নূর আলম, রহিম, আবু সাইদ, হাসান সহ হাজার হাজার শহীদের হত্যাকারীদেরকে বিচারের কাঠগড়ায় অবিলম্বে দাঁড় করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে কেন বিলম্ব করছেন, আমরা এই জনসভা থেকে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রাখতে চাই, 2022-এ ছাত্রলীগের যে সাব ইন্সপেক্টর এইখানে নূর আলমকে হত্যা করলো, এইখানে রহিমকে গুলি করলো, তার বিরুদ্ধে এখন পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া হয় না? আরমানকে গুলি করা হলো, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় নাই? লোকমুখে শুনলাম তখন দায়িত্বে ছিল আরমান। ওই ঘটনার দায়িত্ব তদন্ত করলে বেরিয়ে আসবে যে কারা কারা প্রকৃত অর্থে খুনের অপরাধী এবং খুনি। একটা খুনির গায়ে আমরা পুলিশের ইউনিফর্ম থাকতে দিতে পারি না। অন্তর্বর্তীকালীন সরকারের গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, পতাকা নিয়ে লম্বা লম্বা বক্তৃতা করেন যে সমস্ত উপদেষ্টারা, তাদেরকে বিনয়ের সঙ্গে স্মরণ করে দিলাম, এখন পর্যন্ত আপনারা নূর আলম, রহিম এবং হাসানের সহ অসংখ্য হত্যাকারীদের কোন পুলিশ কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে পারেন না। অতএব লম্বা লম্বা কথা বলার সময় হিসাব করে বলবেন। 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, 8ই আগস্ট ডক্টর ইউনূস শপথ গ্রহণ করে সরকার গঠন করেছে। এই 3 দিন বাংলাদেশ কে চালিয়েছে? এই 3 দিন বাংলাদেশ কেন শান্ত ছিল? ওবায়দুল কাদেরের যেন কি একটা নাম আছে না? বলেছিল না যে আওয়ামী লীগের পতন হলে পরে দেশে 10 লক্ষ লোক মারা যাবে। আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, 5 তারিখ থেকে 8 তারিখে সরকার ছিল না, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে, নির্দেশে, তারেক রহমানের নির্দেশে মহাসচিবের ব্যবস্থাপনায় বাংলাদেশে আমরা একটা অদৃশ্যমান সরকার চালিয়েছি। আমরা দেশে কেমন করে শান্তি থাকেন এর তো পান না। এই এখন বর্তমানের পুলিশ প্রশাসন, যদি আমরা সহযোগিতা না করি, এই পুলিশ প্রশাসনের কোন নৈতিক মানদণ্ড নাই। প্রতিদিন ফেসবুক খুললে দেখা যায় ইউনিফর্ম পরে ছাত্রলীগের পুলিশরা কেমন করে মানুষ হত্যা করছে। আমরা শ্রদ্ধা জানাই সেই সকল পুলিশ কর্মকর্তাদের, সেই সকল
ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলদেরকে যারা ছাত্রলীগের এই বাহিনীর বাইরে তাদের নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছেন। এবং আমরা প্রতিশ্রুতি দিতে চাই, পুলিশ সংস্কার কমিশন সম্পন্ন হওয়ার পর পেশাদারী পুলিশদেরকে আমরা নিশ্চয়ই পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আজ বাংলাদেশে এই পরিস্থিতিতে হাসিনা পালিয়ে গিয়েছে। আমাদের এখন জনগণকে রাষ্ট্র ক্ষমতায় যুক্ত করতে হবে। যত দ্রুত সম্ভব রাষ্ট্রের মালিক জনগণ, তাদের হাতে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। শেখ হাসিনা মনে করত রাষ্ট্রের মালিক সে আর তার পরিবার। আমরা মনে করি রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। অতএব রাষ্ট্রের মালিকদেরকে অতি দ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। কেমন ভাবে বুঝিয়ে দেওয়া যাবে? যত দ্রুত রাষ্ট্রের মালিকদের কাছে আমি ব্যালট পেপার পৌঁছে দেব, তত দ্রুত রাষ্ট্রের মালিকদের কাছে আমি রাষ্ট্র পৌঁছে দিতে পারবো। যারা ভোটের বিলম্ব করতে চান তারা জনগণের কাছে ব্যালট পেপার দিতে চায় না। আমরা তাদেরকে সতর্ক করতে চাই, সাবধান করতে চাই। জনগণকে ঘুমন্ত রেখে রাষ্ট্রের মালিকেরা কুক্ষিগত করার চেষ্টা করবেন না। দেশের সকল সংকটের সমাধান হচ্ছে একমাত্র জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার দরকার। আমাদের নেতা নেত্রী এবং সমস্ত জোট, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান, আমরা শর্ত দিয়েছি অবাধ নির্বাচনের জন্য যে জরুরি সংস্কার অবিলম্বে তা করতে হবে। বরঞ্চ তা করতে যদি বিলম্ব হয় তাহলে আমরা আমাদের কণ্ঠস্বরকে কঠিন করব। আমরা এই সংস্কারের বিলম্বকে বরদাস্ত করব না। অবাধ নির্বাচনের জন্য যে সংস্কার দরকার তা করতে এত কেন দেরি হচ্ছে? ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে বিনীতভাবে প্রশ্ন করে রাখলাম। কমিশনগুলি প্রতিবেদন জমা দিয়েছে। আপনারা ঐক্যমতের কমিশন বৈঠকে দেখেছেন যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হবে। কমিশনের প্রতিবেদন দেওয়ার পরে আর রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হওয়ার পরে আর কি কাজ বাকি থাকে? কেবলমাত্র সংস্কারের প্রজ্ঞাপন জারি করা ছাড়া আর তো কোনো কাজ বাকি থাকে না। তাহলে কি কারণে একটি মহল নির্বাচনকে 2026-এর জুনে অমুক সময় তমুক সময় বলতে চান? যারা অপ্রয়োজনীয় সময় ক্ষেপণ করতে চান তারা জনগণকে রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অপরাধে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সকলকে সাথে নিয়ে উদ্ধার করেছে। ভবিষ্যতেও যদি কেউ জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র সরকার দখল করতে চান, আমরা তাদের ব্যাপারেও তীক্ষ্ণ পর্যবেক্ষণ বহাল রেখেছি। আমরা জানি অবাধ নির্বাচন না হলে জনগণের রায় কার্যকরী হয় না এবং সেই সংকটের কারণেই দেশে সংকট তৈরি হয়। ক্ষমতাসীনরা তখন জনগণকে ভয় দেখায়, তারা বেরিয়ে গেলে, তারা চলে গেলে লক্ষ লক্ষ লোক মারা যাবে। এই ভোলার তোফায়েল আহমেদ সাহেব ভয় দেখিয়েছিল ক্ষমতা থেকে চলে গেলে 5 লক্ষ লোক মারা যাবে। অনেক দয়া করে এত ঘটনার পরে তোফায়েল সাহেবকে আল্লাহ জীবিত রেখেছেন তার এই ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণ করার সাক্ষী থাকার জন্য। আমরা কথা খুব পরিষ্কার, অবাধ নির্বাচনের জন্য যে সংস্কার শুরু হবে সেই সংস্কারের ধারাবাহিকতাকে আমরা নির্বাচিত জনপ্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে আমরা এই রাষ্ট্রকে মেরামত করব। আমরা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ এমন রাষ্ট্র তৈরি করব যে রাষ্ট্রে আর কোনদিন নিশিরাতের ভোট হবে না, যেই রাষ্ট্রে আর কোনদিন ভোটের আগে 55% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারবে না।
আমরা সেই নির্বাচন আর কোনদিন হতে দেব না। এই নির্বাচন কোন শক্তিশালী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বসে থেকে নির্বাচন পরিচালনা করবেন, আমরা সেই নির্বাচন বাংলাদেশে হতে দেব না। আমাদের দেশে যারা আধিপত্য বিস্তার করতে চায়, আমাদের দেশের রাজনীতিকে দখল করতে চায়, অর্থনীতিকে দখল করতে চায়, পানি সম্পদকে দখল করতে চায়, সীমান্তকে দখল করতে চায়, আমরা তাদেরকে সতর্ক করে সাবধান কথা উচ্চারণ করে দিতে চাই। আগামীতে নির্বাচিত সরকারের সঙ্গে সমস্ত আন্তর্জাতিক চুক্তিগুলিকে আমরা নতুন করে পর্যবেক্ষণ করব। দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো চুক্তিকে আমরা বরদাস্ত করব না। আমি আমার বক্তব্যের সর্বশেষ অংশে ভোলাবাসীকে আহ্বান করে রাখতে চাই, আপনাদের এই ভোলার সন্তান নূর আলম, রহিম, হাসান সহ হাজার শহীদের রক্তের বিনিময়ে যে অধিকার আপনারা পেয়েছেন, সেই অধিকার আপনারা স্পর্শ করতে পারবেন যেদিন আপনাদের হাতে ব্যালট পেপার আসবে। আর সেই ব্যালট পেপার আপনাদের হাতে দেওয়ার জন্যই অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল গণতান্ত্রিক শক্তি। আপনারা আমাদের পরবর্তী কর্মসূচির ডাকের জন্য সাড়া দেবেন, আমরা অবশ্যই অনতিবিলম্বে আপনাদের হাতে ব্যালট পেপার পৌঁছে দেব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই বিশাল জনসমুদ্রে প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা জনাব জহিরুদ্দিন স্বপন উপস্থিত আছেন, আমাদের কাছের মানুষ হামিদ ভাই, লেলিন ভাই, রাজু ভাই এবং ভোলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদেরকে আর বলতে হবে না, ভোলার মানুষকে বলতে হবে না, আমরা 50 জন শহীদ দিয়েছি এই রক্তে, তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। এই দেশের স্বাধীনতার জন্য, মুক্তি পাগল মানুষ অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য তারা রক্ত দিয়েছে। সুতরাং এই রক্ত আমরা কোনদিন বুঝে ফেলতে পারবো না, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাউকে ক্ষমা করবো না। এই হত্যাকারীর বিচার অবশ্যই আমরা করব। আমি বর্তমান সরকারকে বলছি, আর দালাই পালাই নয়, অনাহুল কাপের করবেন না। আমরা যেই জন্য আন্দোলন করেছি সত্যগুলো আপনারা কমাতে পারেন নাই, শান্তি শৃঙ্খলা আপনারা বজায় রাখতে পারেন নাই, এই সমস্ত বাধা তুলে আপনারা সবাই লিখছেন। কিন্তু আমরা আগামী ইলেকশনের জন্য প্রস্তুত, আপনারা দালাই পানি করবেন না। আমরা কিন্তু প্রস্তুত, রাজপথ আমরা ছাড়ি নাই, খোলা জনগণ রাজপথ ছাড়ে নাই, আমরা রাজপথে আছি। আমরা যে কোনো মুহূর্তে স্বল্প ডরিয়ে আমরা সমস্ত রাজপথ কাঁপিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এই কথা আমি বলতেছি সবাইকে। আজকে যারা অতিথিবৃন্দ আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি বিশেষ কাজে ঢাকা আটকা পড়েছিলাম, তবুও আপনাদের ডাকে আমি ঢাকা থাকতে পারি নাই। আমি ছুটে এসেছি ভোলার এই সদরে, যেখানে আমাদের এই দেশের মানুষ আত্মহতি দিয়েছে, শহীদ হয়েছে। আমি রক্তের তাড়িয়ে এখানে ফিরে এসেছি, আপনাদের পথে এসেছি। আমি মনে করি ভোলার মানুষ আমার অত্যন্ত কাছের মানুষ। আমি অতিথিবর্গ যারা আছে তাদের কিছু কথা জানাচ্ছি। জহিরুদ্দিন স্বপন, আপনি এসেছিলেন সেদিন লাল দেখতে, আপনি এসেছিলেন আমাদের মাঝে সমবেদনা জানাতে, আপনি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি একটি কথাই বলবো, আমরা একটি কথাই বলবো, সমস্ত ভোলা জাতীয়তাবাদী দল এক, সমস্ত ভোলা জাতীয়তাবাদী দল এক। আমরা আপনাদের ডাকে অপেক্ষায় আছি। আমাদের যেদিন আপনারা ডাক দিবেন আমরা রাজপথ দখল করে দিব। কিন্তু আমি চাই, আমরা চাই অন্তর্বর্তী সরকার তার আগে ভোট দেখতে কবে ইলেকশন হবে তারপর তো কিছু আমরা শুনবো। আমরা আর কোনো থানায় ফানাই চাই না। আমরা চাই অধীনে আমরা সঠিক একটি নির্বাচন দিবেন, নির্বাচনে যিনি বিরোধী হবেন সেদিকেই আপনারা আমরা সরকার গঠন করবো। আমি তারেক রহমানকে ধৈর্য ধারণ করার জন্য ধন্যবাদ জানাই। তার নেতৃত্বে তার হুকুমে আমরা আন্দোলন করছি। আগামী দিনেও তার দিকে আমরা তাকিয়ে আছি। আপনি কবে অর্ডার দেবেন বলেন, আমরা এই দেশ থেকে অন্যায়কারীকে উচ্ছেদ করবো। আমরা সেই কাউয়াকে কি ছেড়ে দিবেন? বিচার ছাড়া সেই কাউয়াকে আমরা ছেড়ে দেব না। কোনো কাউয়াকেই না, কোনো কাউয়াকেই আমরা ছাড়বো না। বাংলাদেশের মানুষ আমরা বিচার চাই, আমরা বিচার দিয়ে তারপর আমরা ঘরে ফিরে যাবো। সকলকে ধন্যবাদ, আপনার ধন্যবাদ। ইনশাল্লাহ আরেকটা কথা বলে রাখি, আমরা এই স্বল্প পরিসরে নয়, আমরা আগামীতে দরকার হলে গভর্নমেন্ট স্কুলের মাঠে বিশাল সভা করবো সকলকে দিয়ে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার এই সঙ্গে আজকে